করছিলাম বা 4 দিয়ে ভাগ করছিলাম, ওরা সেই সেম সূত্রটাকেই একটু পশ ভাগ নিয়ে বের করছে। আর কোনো ডিফারেন্স নাই। এখানে এক্স বারের ভ্যালু বের করছে, ওয়াই বারের ভ্যালু বের করছে এই 10টা পয়েন্টের জন্য। আচ্ছা বুঝলাম। এখন স্টেপ 2 তে সে কি করলো, আমার অবশ্যই স্লপ লাগবে। আচ্ছা স্লপের এখানে দেখো স্লপের সাথে সাথে নতুন একটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বি। বিটা কি, ওয়াই এর ইন্টারসেপ্ট। আমরা যে ইকুয়েশন দিয়ে সলভ করছিলাম ওখানে ওয়াই এর ইন্টারসেপ্ট ছিল হচ্ছে সি, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। ওই সিটাকেই ওরা চেঞ্জ করে জাস্ট বি লিখছে, আর কোনো চেঞ্জ নাই। তো পরীক্ষার খাতায় ম্যাথ আসলে তুমি যে সূত্র দিয়ে খুশি তুমি করবা, আমি শুধুমাত্র দেখবো যে ম্যাথের প্রসেসটা, সূত্রটা তুমি ঠিক দিচ্ছ কিনা। আমি তো অনেকগুলো সূত্র জানি, এর মনে হয় 5টা বা 6টা সূত্র আছে এই সেম বিষয়ে অঙ্কের। তো আমি দেখা যাচ্ছে 5টা বা 6টা সূত্র আল্লাহর রহমতে আমি জানি, সমস্যা নেই। তোমাদের খাতায় দেখলাম এখন পর্যন্ত 3টা সূত্র আমি পাইছি, 3 ধরনের ম্যাথ সবাই করছো। তো যাই হোক, ওগুলো যেহেতু আমি জানি আমি কাটতে পারছি, যদি না জানতাম তাহলে আমাকে শিখে তারপর খাতা কাটতে হতো। যাই হোক, সূত্র তুমি যেটাই ইউজ করো, সূত্র ইউজ করতে হবে, সেই সাথে মাঝখানে প্রসেসটা ঠিক রাখতে হবে, লাস্টে এসে আনসার মিলতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পাবা। আমার ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে তুমি এই সূত্রটাই ইউজ করবা বা ওইটাই ইউজ করবা। এইখানে কি করছে, সি ইউজ না করে বি ইউজ করছে, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা এইখানে একটা জিনিস একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এই বিটাকে উনি সম্ভবত নিউ লাইনে, নতুন লাইনে লিখতে গিয়ে এখানে লিখে ফেলছে, এরকম কিছু একটা হয়েছে। সেটা হচ্ছে এম এর জন্য সূত্র লিখছে, এম এর জন্য একটা সূত্র লিখছে কি এক্স আই মাইনাস এক্স বার। এক্স আই মানে হলো এই যে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টের কথা বলছে, একবার হবে এক্স ওয়ান, একবার হবে এক্স টু, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। এখানে ওয়াই এর ক্ষেত্রেও সেম, 10 বার এই কাজটা করতে হবে, করার পর তোমাকে এই জিনিসগুলো যোগ করতে হবে। এই যে এখানে স্কোয়ার বের করে যোগ করতে হবে, মানে ওখানে তুমি যে কাজটা 3বার বা 4বার করছিলে, এখানে সেই কাজটা এই ফর্মুলা দিয়ে 10 বার করতে হবে। আর এখানে কোনো ডিফারেন্স নাই, এখানে আর কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা দেখি এরপর কি করছে, এম বের করছে, এই যে ক্যালকুলেশন করে বের করছে, এখানে অনেকগুলো ডট ডট দিয়ে দিয়েছে, মানে স্যার 10 বার দেখাতে গিয়ে উনি টায়ার্ড হয়ে গেছেন, তার জন্য উনি বেশ ডট ডট দিয়ে তোমাকে ফার্স্ট সেকেন্ড এবং লাস্টটা দিয়ে বসাইছে তুমি 10টাই করবা। এইদিকে লাইনগুলো কাট গেছে, যাই হোক সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয়টা হলো এম এর ভ্যালু পাওয়া গেছে। এম এর ভ্যালু কত পাওয়া গেছে দেখি, 0.8636, মানে স্লপ যে আমরা বের করতে চাচ্ছিলাম ওটা পাওয়া গেছে। আচ্ছা আর বি এর একটা নেগেটিভ ভ্যালু পাওয়া গেছে -2.24। আচ্ছা দশমিকের পর 2টা বা 3টা ঘর ভ্যালু নিতে সাজেস্ট করা হয়, একটা নিলে একটু কম অ্যাকুরেট আসে, রিস্ক থেকে যায়। তোমরা দশমিকের পর 2টা বা 3টা ঘর নিবা, 4টার দরকার নেই। এখন এখানে দেখো মাইনাস আসছে, তার মানেটা কি, আমরা এতদিন যে ম্যাথগুলো করছিলাম সেখানে বি বা সি এর ভ্যালু পজিটিভ ছিল, মানে উপর দিক থেকে স্ট্রেট লাইন গেছে ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে, বাট এখানে মাইনাস দিচ্ছে, তার মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে নিচের দিকে স্ট্রেট লাইনটা যাবে, আর কোনো ডিফারেন্স নাই। এখন দেখো এখানে একটা স্টেপ নতুন অ্যাড হয়েছে, মেক প্রেডিকশন। তুমি প্রেডিক্ট করো কখন, যখন এম আর বি তুমি জানো এবং তোমার টিচার তোমাকে এক্স এর একটা ভ্যালু দিয়ে দিছে। দেখো এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা যদি তুমি চিন্তা করো, এখানে দেখো ওয়াই তো ভেরিয়েবল হিসেবে থাকবে, এম এর ভ্যালু আমি বের করছি, বি বের করছি, এক্স কিন্তু আমি জানি না, এক্স ইকুয়েশনে থেকে যাবে। তোমাকে যদি কোশ্চেনে এক্স এর একটা ভ্যালু দিয়ে দেয়া থাকে, সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা এখানে বের করে জাস্ট ওয়াই এর একটা সিঙ্গেল ভ্যালু বের করতে হবে। এখানে দেখো একটু আগে ইকুয়েশনে যা পাইছিলাম সেই ভ্যালুগুলো বসানোর পর 9.5 বসায় আমার ওয়াই এর একটা ভ্যালু আসছে। এখন যদি তোমাকে এক্স এর ভ্যালু না দিয়ে ওয়াই এর একটা ভ্যালু দিয়ে দিত, পসিবিলিটি কম, তাহলে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হতো। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি বের করবে, না হলে দরকার নেই। অনেকে দেখলাম লেট এক্স এর ভ্যালু নিজে নিজে ধরে আবার আমাকে বের করে দেখাই দিছে, এটা কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, তারপর আমি কিছু মনে করিনি, অনেক হেল্প করতে চাইছো। তো এক্স এর ভ্যালু যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা স্টেপটা করবা, যদি দিয়ে দেওয়া না থাকে এত টাইম নাই আমি বাড়ায় করার। একটা ম্যাথ শেষ, সেকেন্ড ম্যাথ আসো। সেকেন্ড ম্যাথও সেম কাজ করছে, তোমাকে একটা ডাটা সেট দিয়ে দিছে, কিছু ভ্যালু দিয়ে দিছে। তো এই ভ্যালুগুলোর জন্য একটু আগে ম্যাথটা যেভাবে শিখলাম এখানেও সেম ম্যাথ করে দেওয়া আছে। তোমরা চাইলে এই 10টা পয়েন্টের জন্য 4টা পয়েন্ট বা 3টা পয়েন্ট যেহেতু তোমরা করছো, 10টা পয়েন্টের জন্য তোমরা পারবা। তোমরা চাইলে এই সূত্র দিয়ে এগুলো সলভ করে দেখতে পারো যে স্যার যে স্লাইড বানায় রাখছেন ওনার সাথে এগুলো আসলে মিলছে কিনা। ঠিক আছে, আমি এটা আসলে বোর্ডে লিখে লিখে আর করাবো না। এখন দেখো এটা আমাদের শেষ লিনিয়ার রিগ্রেশন যে পিডিএফটা ছিল, আমি বের করে দেখাই যে কোনটা আমি শেষ করলাম। এই যে এখান থেকে এই স্লাইডটা আমি শেষ করছি, এই পিডিএফ এর স্লাইডটা আমি শেষ করে ফেলছি, এখন এইটা আমি শুরু করব। তো এইটা যদি আমি শুরু করি, এটা আমার ওপেন করা এখানে আছে, বলছে যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন এক্সাম্পল। লিনিয়ার রিগ্রেশন যে আমরা করছিলাম ম্যাথে, ওটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে। ধরো তুমি যে একটা ফ্ল্যাট কিনতে চাও,
ঢাকা হোক, খুলনা হোক বা অন্য যেকোনো জায়গায় হোক একটা ফ্ল্যাট কিনতে চাও, সেই ফ্ল্যাট যখন তুমি কিনতে চাও তুমি ব্রোকারের সাথে যোগাযোগ করো। নিজেদের চেনা জানা মানুষ থাকলে আলাদা ব্যাপার, বাট যখন আমার ক্ষেত্রে যেটা হবে, আমার চেনা জানা কেউ নেই, সেক্ষেত্রে আমি কি করবো, একজন বিশ্বস্ত ব্রোকারের বা এজেন্টের নাম্বার নিব, নেওয়ার পর আমি তাকে ফোন দিব, ফোন দেওয়ার পর তো আমি এই জায়গায় ফ্ল্যাট কিনতে চাই, তো তখন আমার প্রথম যে রিকোয়ারমেন্ট থাকবে, আমি প্রথম তাকে যে কোয়েশ্চেনটা করবো ফ্ল্যাটের বিষয়, সেটা হলো ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট বড়। আমি আগে ফ্ল্যাটের সাইজ জানতে চাইবো, এরপর আমি একটা ধারণা পাবো যে হ্যাঁ তাহলে মনে হয় 2 রুমের ফ্ল্যাট বা 3 রুমের ফ্ল্যাট বা 4 রুমের ফ্ল্যাট হতে পারে। এরপর আমি তার কাছে জিজ্ঞেস করবো যে ফ্ল্যাটের তোমার মেঝেতে কি টাইলস আছে নাকি আগের যে ফ্লোর, যেটা হচ্ছে মোজাইক করাও থাকে, আবার যে ফ্লোর জাস্ট নরমালি ইয়ে করা থাকে ওরকম করা, নাকি টাইলস ইউজ করা। উনি যদি বলে টাইলস ইউজ করা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তাহলে দামটা একটু বেশি। আর যদি বলে মোজাইক করা, তাহলে বুঝবো যে হ্যাঁ তাহলে টাইলসের তুলনায় একটু কম। আর যখন দেখবো নরমালি এটা প্লাস্টার টাইপের করা, তখন আমি বুঝবো যে তাহলে মনে হয় উনি কম দামি ফ্ল্যাটের কথা বলতেছে। সেক্ষেত্রে কি হলো, আমার বাজেটটা আরো নিচে চলে যাচ্ছে। এখন দেখো, এরপর আমি জিজ্ঞেস করবো যে তার জানলা দরজা কেমন, ওয়াশিং মেশিন সেট করতে পারবো কিনা, বা আমার ওয়াশরুমে এটা আছে কিনা, ওইটা আছে কিনা। এই জিনিসগুলো জানার পর দামে আসবো, দামটা আসবে সবার লাস্টে, আগে প্রি রিকোয়েস্ট গুলো থাকবে। তো এখানে সবার আগে কোশ্চেনটা ছিল স্কোয়ার ফিট। তো এই স্কোয়ার ফিটটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ভেরিয়েবল বা এক্স হিসেবে কাজ করছে, আর লাস্টে যেটা আউটপুট হিসেবে জিজ্ঞেস করছে সেটা হচ্ছে প্রাইস। তো উনি যে প্রাইসটা বলবে, আমি সেই প্রাইস দিয়ে কিনবো এমন কোনো কথা নেই, সেই প্রাইসটা আবার বার্গেনিং করা হতে পারে। কিসের বেসিসে? ফ্ল্যাটের সাইজ বা ওই যে অন্য যেগুলো বললাম, ফ্লোর কেমন থাকবে বা রিকোয়ারমেন্ট আরো কি কি জিনিস আছে, লিফট আছে কিনা বাসায়, এসব জিনিসপত্র চিন্তা করে আমার যে আউটপুট যে ভ্যালুয়েবল আছে বা ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল আছে প্রাইস, এটা ফিক্স হবে। এটা জাস্ট উনি 20 লাখ চাইলেও আমি দিয়ে দিলাম, বিষয়টা এমন না। উনি 20 লাখ বলার পর আমি চিন্তা করবো ওনার বাসাতে এটা এটা সুবিধা আছে, তাহলে দামটা কত হতে পারে, 18 লাখ হতে পারে। সেক্ষেত্রে আমরা বার্গেনিং এ যাব। এখন দেখি, এখানে একটা সিম্পল ডাটা সেট দেওয়া আছে, এখানে একটা সিম্পল ডাটা সেট দিয়ে দিছে। এই ডাটা সেটে কি বলছে, এই যে স্কোয়ার ফিট হাউসের আমরা নরমালি জানি যার সাইজ বেশি হবে, স্কোয়ার ফিটে যে বড় হবে তার দামটা নরমালি বেশি হওয়া উচিত। সেক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালু গুলা কি আছে, এটা 1400 জন্য $245, আর 1700 জন্য 255, মানে হ্যাঁ নরমালি যেটা হওয়া উচিত সেটাই আছে, যার সাইজটা বড় তার প্রাইসটা একটু বেশি আছে। এখন দেখো পরে যাই, এই ডাটা দিয়ে তুমি ইন্টিগ্রেশন দিয়ে আমরা যে ম্যাথ করছি সেটা সলভ করতে পারবা, যদি চাও প্র্যাকটিস করতে পারো। এখন আসো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেদিন পরীক্ষা মনে একটা জিনিস দিয়েছিলাম, ভিজুয়ালাইজ করো। দুঃখের বিষয় হচ্ছে অনেকেই সেটা হয়তো পড়েনি বা বুঝেনি, গ্রাফ আঁকেনি, অনেকেই আঁকেনি। তো শুধুমাত্র সেক্ষেত্রে ম্যাথের মার্কসটা পাইছে। এখন দেখো আমি এখানে বক্স আকারে যে জিনিসটা দেখাইছিলাম, বক্স আকারে এই যে পাশে যে জিনিসটা দেখাইছিলাম, সেই জিনিসটাকে এখন আমি জাস্ট ফিগার আকারে ভিজুয়ালাইজ করে বা গ্রাফিক্যালের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। তো কিভাবে দেখাইতে পারি, এইখানে দেখো কতগুলো পয়েন্ট আছে, এখানে 10টা পয়েন্ট আছে। 1400 জন্য $245। এখানে দেখো তো এক্স এর এখানে 1400 দিকে যাও, 1400 দিকে গিয়ে $245, মানে মনে হয় এই পয়েন্টটা বোঝাতে চাইছে, মোটামুটি ধরে নেওয়া যায়। এরপর দেখো তো 1700 জন্য $255, 1700 আসো তো 17তে এসে $255, মানে মনে হয় এই পয়েন্টটা বোঝাতে চাইছে, ঠিক আছে। তো দাগ তো কাটা নেই, গ্রাফ পেপারের মতো, তো আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট করে একটু ধারণা নিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই পয়েন্ট গুলাই জাস্ট এখানে ও ডট ডট দিয়ে বসে দিচ্ছে, আর কিছু করেনি, কোনো স্ট্রেট লাইন এখানে আঁকিনি এখনো, কারণ আমরা লিনিয়ার রিগ্রেশন লাইনটা এখনো পাইনি। তো এই গ্রাফটাকে বলা হয় স্ক্যাটার প্লট। এটা আমরা এই স্ক্যাটার প্লট যেটা বলে, এটা ডাটা ভিজুয়ালাইজেশন টপিকের মধ্যে আছে, ওটা আমরা সামনে পড়বো ডিটেলসে। আপাতত আমরা দেখি যে এক্স আর ওয়াই ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে সেগুলো এখানে জাস্ট পয়েন্ট আউট করে দেখানো হয়েছে তোমাকে, আর কিছু না। এখন আসো, তুমি যে ম্যাথটা 3টা বা 4টা ডাটা দিয়ে খাতায় সলভ করছো, সেই ক্ষেত্রে ধরো একজন ব্রোকার কাছে তো 3টা বা 4টা ভাষার অ্যাক্সেস থাকে না, সে 3টা বা 4টা ভাষার ব্যবসা যদি করে তার ফ্যামিলি চলবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে 100 200 বা আরো বেশি ভাষার ইনফরমেশন তার কাছে থাকতে পারে, সে ডিল করতে পারে। সেক্ষেত্রে সে কি করবে, এতগুলো তো মনে রাখাও সম্ভব না। তার দেখা যাচ্ছে আমরা আগে যেটা দেখতাম আমাদের বাবাদের বা চাচাদের, ওনাদের একটা খাতা থাকে, হিসাবের খাতা, অনেক বড় এবং মোটা, একটু লেন্থে বেশি আর ওয়েতে একটু কম। তো ওই খাতায় সবকিছু ওনারা লিখে রাখতেন যে আমি কার কাছে কি বিক্রি করছি, কত টাকা পাইছি বা কত টাকা পাবো, কত টাকা দিছি, এই হিসাবগুলো ওখানে রাখতো। তো এখন আর সেই যুগ নেই, আমরা এখন পশ হয়ে গেছি আধুনিক, তার আমরা এক্সেল ইউজ করি। উনি কি করছে, এক্সেলে এই ডাটাগুলা দিছে। তো উনি একদিন চিন্তা করলো কি,
ওই লোক তো 20 লাখ টাকায় ফ্ল্যাটটা বেচতেছে, এখন যে কিনতেছে ও তো 18 লাখ টাকায় কিনলো। তো আমি যে ব্রোকার, দুজনের মধ্যে মধ্যস্থতা করলাম, আমার তো কিছু একটা লাভ হতে হবে, তাই না? তো উনি চাইলে এই যে স্কোয়ার ফিট ইনপুট হিসেবে দিয়ে, প্রাইসটা ইনপুট হিসেবে দিয়ে, আর সেলার কত দিয়ে কিনবো? বায়ার বায়ার সেলার, আচ্ছা বায়ার সেলার যেটাই হোক, উনি ওনার নিজের প্রফিটটা একদিন চিন্তা করে দেখলো যে হ্যাঁ, আমি যে কেনা বেচা করতেছি আমার প্রফিট কত হতে পারে, বা আমি যদি নিজে চিন্তা করি আমি ওটা দেখতে পারি। আমরা খাতা কলমে যে কাজটা করি, ওরা এক্সেলে যখন অনেক বেশি ডাটা হয়ে যায় খাতা কলমে করা উচিত না। একটু আগে যে 10টা ডাটা ছিল, ওই 10টা ডাটাও তোমরা খাতায় করতে গেলে টায়ার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কি করা হয়, এক্সেল ইউজ করাটা ইজি, কারণ প্রত্যেকটা ক্যালকুলেশন তোমাকে হাতে করতে হবে না। তুমি জাস্ট ইনপুট দিয়ে দিবা, তারপর আউটপুটের জন্য ওকে ফর্মুলা বলে দিবা, ও তোমাকে রেজাল্টটা দিয়ে দেবে। এবং আশা করা যায় রেজাল্টটা যদি তোমার ইসের সিস্টেমে কোনো সমস্যা না থাকে তাহলে ও অ্যাকুরেট রেজাল্ট দিবে। আমরা রিসার্চের ক্ষেত্রে অনেক অনেক বেশি ডাটা হয়ে যায়, তখন আমরা জিনিসটা ইউজ করি। তো তোমাদের পরীক্ষায় আশা করি এক্সেল আসবে না। এখন দেখো এক্সেলের যে আউটপুট ছিল, তুমি খাতা কলমে এই বক্সটা যদি সলভ করতা, তোমার এই ইকুয়েশনটাই আসতো, এই ইকুয়েশনটাই আসতো। এখানে হাউস প্রাইস হলো ওয়াই, এই যে ওয়াই, হাউস প্রাইস হলো ওয়াই, আর এটা তো আমরা সি বা জানি যেটা ওয়াই অফ দ্য ইন্টারসেপ্ট। আচ্ছা, আর এই যেটা আছে এটা হচ্ছে স্লপ। তো এদের আরো সুন্দর সুন্দর ভ্যারিয়েশন সামনে দিবে। স্কোয়ার ফ্ল্যাট মানে, স্কোয়ার ফিট মানে হচ্ছে এক্স বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওটাই বলছে। তো এখন যাই, যাওয়ার পর এখানে কি আসলো, স্ক্যাটার প্লট এবং রিগ্রেশন লাইন। একটু আগে শুধুমাত্র ওই ইনপুট যেটা ছিল এক্স আর ওয়াই, ওগুলাকেই ডট ডট দিয়ে দেখানো হয়েছিল স্ক্যাটার প্লটে। এখন আমি যে অঙ্কটা কষ্ট করে করলাম, ওই রিগ্রেশন লাইনটা এখানে কি করতে হবে, প্লেস করে বসাইতে হবে। মনে হয় দুইটা আমরা একটা খাতা দেখছি, ওই স্ক্যাটার প্লট সহ লাইন ড্র করছে, সেটা নিয়ে আমার সমস্যা নেই। আর এটা দিলেও চলে, না দিলেও চলে। যদি দিয়ে দিতে বলে তাহলে দিবা, তা না হলে শুধুমাত্র লাইনটা দেখালেই এনাফ। তো আমরা একটু যে লাইনটা আঁকছিলাম সেখানে ইন্টারসেপ্ট ছিল 98.2। দেখো তো এখানে 98.2 থেকে কিন্তু উঠে গেছে। আচ্ছা, তারপর পয়েন্টগুলো থেকে গিয়ে যে ওর স্লপ যা ছিল সেই অনুযায়ী কিন্তু ও বাড়তে থাকতেছে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো করে ফেলছি অলরেডি। এখন আসো ইন্টারপ্রিটেশন অফ দ্য ইন্টারসেপ্ট। ওই যে একটু আগে যাকে আমরা আগের দিন সি শিখছিলাম, এত বছর যাকে আমরা সি শিখছি, তাকে একটু আগে বলছিল বি, এখন এই ব্যক্তি আবার বলতেছে তাকে বি জিরো। মানে তুমি যাকে যা খুশি বলতে পারো, সেই কন্ডিশন হলো তোমার একটা পরিচয়ের সাথে লিখে দিতে হবে, যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো। এখন দেখো হাউস প্রাইস এখানে দিছে, এখন বলতেছে বি জিরো ইজ দ্য এস্টিমেটেড এভারেজ অফ ওয়াই হোয়েন। আচ্ছা, বি জিরো মানে হচ্ছে ইন্টারসেপ্টের কথা বলছে, যে আমার এইটা এস্টিমেটেড এভারেজ ভ্যালু অফ ওয়াই। আচ্ছা, ওয়াই এর কোন অংশে গিয়ে ও আসলে কাট করবে, ওয়াই এর কোন অংশে গিয়ে ও ক্রস করবে বা কাট করে ফেলবে, সেটার কথাই এখানে বলছে। যে এক্স ইকুয়াল টু জিরো যদি হয়, মানে ধরে নাও এই যে এখানে এটা তো এক্স বোঝাইছে, তো এখানে যদি জিরো হয় তাহলে এই টার্মটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু হবে এই ইন্টারসেপ্টের মান। এটাই এখানে বলছে, আর নতুন কিছু নাই। এখন দেখো 8 নম্বর স্লাইডে কি বলছে, বিয়ন্ড মেজার্স। এই যে একটু আগে যেটা বললাম, যে যা খুশি তুমি ধরতে পারো। বিয়ন্ড দিয়ে আসলে স্লোপ এম যেটা আমরা বলি, ওই এমটাকে বোঝাতে চাইছে। তাহলে এম কি করে, ওয়াই অক্ষের ডিফারেন্স বা এক্স অক্ষের ডিফারেন্স, দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড করে। এখানে সেম কাজই করছে, বিয়ন্ড মেজার করতেছে কি এস্টিমেটেড চেঞ্জ, যে চেঞ্জটা হলো ইন দা এভারেজ ভ্যালু, ওয়াই এর যে ভ্যালু এভারেজ চেঞ্জ হয়েছে, ওই দুজনের মধ্যে একটা রিলেশন বিল্ড করছে, আর কিছু না। এখানে ম্যাথের কথা বলছে। তো এখানে আসো, এই জিনিসটা লাগবে, এই সূত্রগুলা লাগবে। এখন বলছে আমরা সানডে এগুলো দিয়ে ম্যাথ করবো। মেজার্স অফ ভেরিয়েশন, ভেরিয়েশন মানে হচ্ছে টাইপস বা চেঞ্জেস, কত ধরনের হতে পারে সেটা কথা বলছে। টোটাল ভেরিয়েশন, তো টোটালটা তোমার কি হবে, যত ধরনের ভেরিয়েশন আছে সবার যোগফল হবে। তো ওর কি বলছে, এসএসটি, টোটাল সাম অফ স্কয়ার, টোটাল সাম অফ স্কয়ার। দেখো স্কয়ার ওয়ার্ডটা আছে, মানে এখানে তুমি যে টার্মগুলো দিবা তার উপর অবশ্যই স্কয়ার থাকবে। তো এসএসটি কি হতে পারে, ওয়াই আই মাইনাস ওয়াই বার। ওয়াই আই মানে হলো ওই যে 10টা পয়েন্টের কথা বলতেছে, এক্স ওয়ান হতে পারে, এক্স টু হতে পারে, এক্স থ্রি হতে পারে। আচ্ছা, আর ওয়াই বার মানে হচ্ছে ওই যে এভারেজ ভ্যালু, আমরা জানি। এসএসআর মানে হচ্ছে রিগ্রেশন, আর মানে হচ্ছে রিগ্রেশন। তো রিগ্রেশন সাম অফ স্কয়ার, সেটা বলছে। তো সেটারও একটা সুন্দর সূত্র আছে, ওয়াই ওয়াই আই ক্যাপ। ওয়াই আই ক্যাপ মানে হলো, এটা কোনো ভেরিয়েবল না, ভেরিয়েবল হলো ওয়াই আই। আর ওয়াই আই ক্যাপ মানে হচ্ছে প্রেডিক্টেড একটা ভ্যালু। দেখো তুমি আমি তোমাকে পরীক্ষা যখন একটা কোশ্চেন গুলো দিছিলাম কুইজ, এই কোশ্চেন গুলো যখন করছি তখন আমি এটাকে নিজে আগে খাতায় সলভ করছি, করে একটা স্ট্যান্ডার্ড
আনসার আমি আমার খাতা রেডি করে রাখছি। তারপর তোমাদের খাতা যখন আমি নিছি, তোমাদের খাতার সাথে আমার আনসার মিলাইছি, মিলাই দেখছি যে হ্যাঁ হয়েছে, তাহলে আমি মার্কস দিছি, যদি না হয়েছে তাহলে আমি মার্কস দিইনি। এখন দেখো কেউ ইকুয়েশন পর্যন্ত বের করে রেখে দিচ্ছে, ভিজুয়ালাইজার করেনি 1 নাম্বার কোয়েশ্চেনে, সেক্ষেত্রে তাকে আমি 5 মার্ক দিছি, ভিজুয়ালাইজেশন 2 মার্কস যে পাবে সেটা আমি দিইনি। তো এখন চিন্তা করো কোয়েশ্চেনের বেসিসে আমি যেটা সেট করে রাখছি, যে আউটপুটটা আমি ম্যাথ করে রাখছি, ওইটা হলো অ্যাকচুয়াল আউটপুট, ওটা হলো অ্যাকচুয়াল আউটপুট, ওটা আসার কথা। বাট ও কি করছে, শুধুমাত্র ইকুয়েশন পর্যন্ত সলভ করছে। তো ও কিন্তু ওটা ওর প্রেডিক্টেড ভ্যালু, পুরোপুরি কারেক্ট হয়নি, একটুখানি। তো এখানে হলো ও পুরোপুরি আনসার করতে পারেনি, ওর ভ্যালুটা হলো প্রেডিক্টেড, ঠিক আছে। তো ওর যে প্রেডিক্টেড ভ্যালু আর আমার অ্যাকচুয়াল ভ্যালু, দুইটার একটা ডিফারেন্স হয়েছে না, 2 মার্কসের ডিফারেন্স হয়েছে। তো এই 2 মার্কসটা হলো ওর ইরর, ওর হলো ইরর হয়েছে। এই যে ইরর টার্মটা এখানে বলছে, ওর হলো ইরর হয়েছে, ইরর হওয়ার কারণে ও কম মার্কস পাইছে। বাট যে ব্যক্তি তোমার ইকুয়েশনটাও বের করছে আবার ভিজুয়ালাইজও করছে, সে 7 মার্কসই পাইছে, আমি তাকে 7 মার্কসই দিই। আমি 9 দিছি। আমার কথা কি শোনা যাচ্ছে? কতক্ষণ শুনছো বলো তো? আমার তো মনে হয় নেট চলে গেছিল। আমি একটু আগে কিছু শোনা যায়নি। কয়েক সেকেন্ডের ডিফারেন্স। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে যে ধরো লাইনও আঁকছে, লাইন পর্যন্ত সে গেছে, ভিজুয়ালাইজ করছে, বাট সে 4 পয়েন্ট সামথিং থেকে শুরু না করে সে মূলবিন্দুগামী একটা রেখা আমাকে দেখাইছে, তাহলে ওখানে কিন্তু ইরর হয়েছে, ইরর হয়েছে না, ওকে আমি 6.5 দিছি। তাহলে ওর ইররের পরিমাণ কত বলো তো? 7 মাইনাস 6.5, 0.5, মানে 0.5টা হলো ওখানে ইরর, ঠিক আছে। ইরর আসলে এটা। এখন আসো, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আসা উচিত সেটা না আসে তুমি যেটা করছো প্রেডিক্ট, ওই ডিফারেন্সটাকে বলা হচ্ছে ইরর। তো এইখানে এই টার্মগুলো আমাদের সামনে কাজে লাগবে, ম্যাথে আমাদের এটা কাজে লাগবে। এখন দেখো আমি যে কথাগুলো বলছি ওখানে এই কথাগুলোই ওরা একটু ডেসক্রাইব করে বলে দিচ্ছে, নতুন কিছু নাই। এখানে এসে একটা জিনিস, হ্যাঁ এখান থেকে আমাদের মূলত এই স্লাইডের আসল জিনিসপত্র শুরু। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, ডিটারমিনেশন তোমরা যখন ইন্টারে এইচএসসি তে হায়ার ম্যাথ শিখছিলা, হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারে ছিল যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ওখানে ডিটারমিনেন্ট বের করতে। ডিটারমিনেন্ট মানে হলো ওই ম্যাট্রিক্সের একটা স্কেলার ভ্যালু, একটা স্কেলার মান, ম্যাট্রিক্স আকারে না থেকে 2/2 এ এলিমেন্ট টোটাল ছিল 4টা। তো ওখানে যখন তুমি ডিটারমিনেন্ট করতে তখন কিন্তু একটা মাত্র স্কেলার ভ্যালু চলে আসে, তখন কিন্তু আর ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটটা থাকতো না। এইখানে আর স্কোয়ার দিয়ে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বোঝানো হচ্ছে। তোমরা আবার মনে করো না যে এটা ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্কোয়ারটাই হলো ভেরিয়েবলের নাম, এক্স ওয়াই যেরকম ভেরিয়েবল, এখানে আর স্কোয়ারটাই হলো ভেরিয়েবল। তোমরা আবার এই স্কোয়ারটা ওর পাশে রুট ওভার করে দিও না। এখন এই আর স্কোয়ারটা, এই যে আমি যে আর স্কোয়ার বলতেছি এখানে লেখা আছে, তুমি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনও বলতে পারো বা আর স্কোয়ারও বলতে পারো। পরীক্ষা অনেক সময় আর স্কোয়ার ভ্যালু বলবে, ঠিক আছে, তখন এটা করতে হবে। এখন এই আর স্কোয়ারের ভ্যালু আছে হলো 0 থেকে শুরু করে 1 এর মধ্যে হতে হবে, মানে 0 হতে পারবে, 1 ও হতে পারবে, আবার 0.2 0.9 এগুলো হতে পারবে, বাট 1.2 ও হতে পারবে না, -7 ও হতে পারবে না। এখন এই আর স্কোয়ারের সামনে যে জিনিসগুলো লেখা আছে আমি যেগুলো বলতেছি সেটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু যত কম হবে, মিনিমাম হলে হ্যাঁ ওরকমই। তো আর স্কোয়ারের ভ্যালুর সাথে তোমার লাইনের বা পয়েন্টের স্ক্যাটার প্লট যা আছে ওদের একটা খুব ভালো সম্পর্ক আছে। যদি আর স্কোয়ারের ভ্যালু 1 হয় তাহলে তুমি বুঝে নেবা যে ও 100% তোমার অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, মানে তুমি যতখানি চেঞ্জ করতেছো ওর সাথে সাথে সেটা ডিটেক্ট করে সেটা বলে দিচ্ছে যে হ্যাঁ ও এতটা চেঞ্জ করছে, এটা সামনে আছে। আর যদি 0 হয় সেক্ষেত্রে ও আসলে কোনো চেঞ্জ করতে পারছে না, ওয়াই এর ভ্যালুটা স্বাধীন। এখন ধরো তুমি একটু পুরাতন জামা কাপড় পরে একটা দামি কোনো রেস্টুরেন্টে গেছো বা দামি একটা শপিং মলে গেছো, যাওয়ার পর তুমি একটা জিনিস দোকানদারকে দেখায় জিজ্ঞেস করলা যে এটার দাম কত। ও দেখে মনে করছে কি তোমার পকেটে টাকা নেই, তখন 2,000 টাকা জিনিস ও মনে করছে এত টাকাই নেই, কিনতে পারবে না, তাহলে একটু মজা নিন, ও 2,000 টাকা জিনিস তোমার বলবে কি 10,000, ও 2,000 একটা জিনিস বলবে 10,000। তো সেক্ষেত্রে তোমার যে
প্রোডাক্টের সাথে আউটপুট তো দামটা, প্রাইসটাই আউটপুট। প্রোডাক্টের সাথে আউটপুটে কিন্তু কোনো রিলেশন নাই, উনি ইচ্ছা মতো ওনার দামটা বলে দিছে। তো এই জিরো যখন আসবে তখন এরকম একটা সিনারিও হবে, সামনে গ্রাফ আছে। তো এই যে এই লাইনটা আমাদের দেখতে হবে কি বলছে, ডিটারমিনেশন ইজ আ পোরশন অফ টোটাল ভ্যারিয়েন্স ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে এটাই বলছে, সব যেরকম ওয়াই অক্ষ আর ওয়াই আর এক্স অক্ষের ডিফারেন্সের যে রেশিও বের করে, এখানে ওইটাই বলতেছে যে একটা চেঞ্জ হলে অন্যটার সাথে সাথে সেটা ডিটেক্ট করবে, সেই সাথে সাথে আবার কতটুকু চেঞ্জ হলো বা কিভাবে চেঞ্জ হলো সেটাকে এক্সপ্লেইন করবে। ঠিক আছে, এটা এখন আমরা এই সূত্রটা আমাদের লাগবে, আর স্কয়ার ইকুয়াল টু এস এস আর বাই এস এস টি। তো এস এস আর আমরা কত দেখছিলাম, দেখো তো, এস এস আর দেখছিলাম সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, এইটা বাই এস এস ই বলছে। তো এই যে এটা, এটা বাই এটা, এটা আমাদের ম্যাথে লাগবে, ঘরে ঘরে আমরা সানডে এটা করবো, ছোট একটা ম্যাথ আছে, খুব বেশি বড় না। এই যে এটা কিন্তু মনে রাখতে হবে যে যদি তুমি দেখো তোমার 0.0 নিচে আসছে, মানে মাইনাস কোন একটা ভ্যালু আসছে, তাহলে বুঝবা যে তোমার হয়ে ক্যালকুলেশনে ভুল আছে, না হলে কোশ্চেন সেট করাতে ভুল আছে। আর যদি অনেক বাইরে চলে যায় সেক্ষেত্রেও বুঝতে হবে যে তোমার বা কোশ্চেন কোনো একটা ভুল আছে। এই যে যেটা বলছিলাম যে এই ক্যাপিটাল আর স্কয়ারকে অনেক সময় আমরা স্মল আর স্কয়ার ভ্যালু দিয়েও রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে দেখো তো এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডিক্রিজিং আর একটা হতে পারে ইনক্রিজিং। এখন দেখো ডিক্রিজিং এই লাইনে কি হয়েছে, যখন আর স্কয়ারের ভ্যালু 1 মানে ও পারফেক্ট পুরাটাই ও রিলেট করতে পারছে, তখন পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টকেও কি করবে, টাচ করে বা ক্রস করে চলে যাবে, আমার যে লিনিয়ার রিগ্রেশন লাইনটা আছে ওইটা। আবার যদি ইনক্রিজিং হয় সেম, ও সবগুলো পয়েন্টকে ক্রস করে বা টাচ করে চলে যাবে। এটাই বলছে 100% ভেরিয়েশন ও ক্যাচ করতে পারবে। এখন আসো আর স্কয়ার ভ্যালুর আরেকটা এক্সাম্পল দিছি, যখন 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে এভারেজ যে ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে থাকলে আমরা তাকে এভারেজ বলি। সেই ক্ষেত্রে পয়েন্টগুলো কি হবে, র্যান্ডমলি থাকবে, কিছু পয়েন্টকে সে টাচ করে চলে যাবে, কিছু পয়েন্টকে টাচ করতে পারবে না। কিছু পয়েন্ট সে এক্সপ্লেন করতে পারবে, আবার কিছু পয়েন্ট এক্সপ্লেন করার ক্ষেত্রে সে কি হবে, আনএবল হয়ে যাবে, সে পারবে না। এই যে দুইটা এখানে এক্সপ্লেন করে দেখাচ্ছে, এগুলো মুখস্থ করা লাগবে, এগুলো জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখবা। যদি বাই এনি চান্স আসে, পসিবিলিটি কম, বাট যদি বাই এনি চান্স আসে সেক্ষেত্রে যে তুমি যদি মনে রাখো যে হ্যাঁ যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে ওটা তো এভারেজ হয়ে যাবে, উইক, এভারেজ মানে তো উইক জিনিস, এভারেজ হয়ে যাবে, তাহলে কি হবে, ও কয়েকটাকে টাচ করবে কয়েকটাকে করবে না। এটাই, এটুকু মনে রাখলে তুমি চিত্রটা এঁকে দিতে পারবে। এখন আসো আর স্কয়ারের ভ্যালু যদি হয় 0, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই যে যেটা বললাম, দোকানদার কি করতেছে, তোমাকে দেখে ভাবছে তুমি টাকা দিতে পারবে না, সেক্ষেত্রে উনি ওনার ইচ্ছা মতো একটা দাম বলে দেবে, যে দামটা তুমি দিয়ে কিনতে পারছো না। এখন দেখো বলছে নো লিনিয়ার রিলেশনশিপ, এক্স আর ওয়াই যার যা খুশি সে তাই করবে, কোনো মানে সম্পর্ক এখানে নাই। এখন দেখো সেক্ষেত্রে স্ট্রেট লাইনটা কি হবে, প্যারালাল হবে। প্যারালাল হবে কার সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে আমার লিনিয়ার লাইনটা প্যারালাল হয়ে যাবে, কিছু পয়েন্টকে সে টাচ করে যাবে আর কিছু পয়েন্ট র্যান্ডমলি থেকে যাবে। এখন আসো সেম কাজটা এই আর স্কয়ার যে আমরা করব খাতায়, ওই ম্যাথটাই ওরা এক্সেলে করছে, আউটপুটটা আমাদেরকে দেখাই দিচ্ছে মার্ক করে। এখন আসো কোরিলেশনের সাথে এই আর স্কয়ার ভ্যালুর একটা রিলেশন আছে। রিলেশনটা কি, আর স্কয়ার ভ্যালু হলো কোরিলেশন যে পয়েন্টটা আছে তাকে স্কয়ার করলে সমান হবে, এটাই বলছে এখানে, যে কোরিলেশন আছে তাকে স্কয়ার করবা, করার পর যে ভ্যালুটা পাবা সেটাই হবে আর স্কয়ারের ভ্যালু। ঠিক আছে, এটাই বলছে। এখন এখানে আসো এস্টিমেশন অফ মডেল ইরর ভ্যারিয়েন্স। আচ্ছা, তুমি যখন একটা মডেল বানালে সেখানে ইরর কিছু না কিছু থাকবে। তুমি যখন দর্জির কাছে জামা কাপড় বানাইতে দাও, তুমি যখন কোনো কিছু দর্জির কাছে বানাতে দাও, বানায় আনার পর দেখা যাচ্ছে খুব কম ক্ষেত্রেই তোমার মানে 100% মন ওঠে। আনার পর তোমার কি মনে হয়, এদিকে আমি যে ডিজাইনটা দিতে বলছি সেটা মনে হয় দেয়নি, উনি মনে হয় ঠিক মতো পারে না, এটা মনে হয় একটু সমস্যা হয়েছে, এইদিকে মনে হয় একটু কম বেশি হয়েছে, এরকম জিনিসটা কিছু একটা ইরর। তুমি যে একটা মডেল বানাইলা, ডাটা সায়েন্সে তুমি একটা মডেল অনেক পড়াশোনা করে বানাইলা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিছু ইরর থেকে যাচ্ছে, 100% অ্যাকুরেট হয় না। ঠিক আছে, ওইটাই এখানে বললো। তো সেক্ষেত্রে কি হতে পারে, পপুলেশন মডেল একটা ইরর নাম দিছে, সেখানে সিগমা স্কোয়ার ইকুয়াল টু, এই টার্মটাও লাগবে না, এই টার্মটাও লাগবে না, লাগবে হলে এইটা এস এস ই বাই এন মাইনাস টু। এস এস সি ওই যে এই সাইডটায় আছে, এস এস সি আছে এই যে এখানে, এই টার্মটা সামেশন অফ এক্স আই মাইনাস সামেশন অফ ওয়াই আই মাইনাস, এই ওয়াই আইটা হলো ভ্যারিয়েবল আর এটা হলো একটা ফিক্সড প্যারামিটার, এটা কোনো ভ্যারিয়েবল না, একটা মান হবে, যেমন ধরো 2.7 বা 4.75, ওই যে মিন ভ্যালু যেরকম হয় এভারেজ এক্স বার বা ওয়াই বার ওরকম হবে। তো এটা আমি দিলাম, দেওয়ার পর এখানে বাই এন মাইনাস টু। এখন দেখো এন মাইনাস ওয়ান বা এন ইউজ না করে আমি কেন এন মাইনাস টু ইউজ করলাম,
সেই কারণটাই এখানে সুন্দর করে লিখে দিছে যে আমি যখন একটা ইকুয়েশন বানিয়েছিলাম, ইকুয়েশন বানানোর কোনো y ইকুয়াল টু mx প্লাস c ছিল, ওখানে m জিনিসটাও ছিল আবার c জিনিসটাও ছিল, মানে কয়টা প্যারামিটার ছিল? দুইটা প্যারামিটার ছিল। দুইটা প্যারামিটার যখন ছিল, এখানে ওরা ওই দুইটা প্যারামিটারকে আবার ডিফারেন্ট নাম দিছে, b0 আর b1 নাম দিছে। সেক্ষেত্রে দুইটা প্যারামিটার যেহেতু চলে যাচ্ছে, টোটাল নাম্বার ছিল কত? 10। ওই 10 থেকে দুইটা মাইনাস করা হয়েছে, এর জন্য মূলত -2 আসছে এর না দিয়ে। এখন স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট, স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট, সেটা আবার এই যে এইটা এসই কে স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট বলা হয়েছে। এখানে তুমি যে ভ্যালুটা পাবা তাকে রুট ওভার করে দিলে যে মানটা পাবা সেটাই হবে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। এই সূত্রগুলো মনে রাখতে হবে কষ্ট করে, যদি আসে তাহলে এই সূত্র দিয়ে তুমি মান বসে ইয়ে করতে পারবা, আনসার করতে পারবা। এখন দেখো স্ট্যান্ডার্ড যে এরর আছে সেগুলোকে কম্পেয়ার করবে, সেগুলোকে কম্পেয়ার করবে। কিভাবে কম্পেয়ার করতে পারি? আচ্ছা, এই যে কম্পেয়ার, আমি যে খাতায় মার্কসটা দিলাম, মার্কসটা আসলে কি কিসের বেসিসে দিলাম? আমি একটা অ্যাকচুয়াল আউটপুট বানায় রাখছি উত্তর, সেই উত্তরের সাথে ওর মিলছে কিনা কম্পেয়ার করছি, আমার উত্তরের সাথে ওর খাতাটাকে আমি কম্পেয়ার করছি। করার পর দেখা গেছে ওই যে 6.5 পেয়েছে, ওর সাথে আমার ইরোর ডিফারেন্স কত? ডিফারেন্স হলো মাত্র 0.5, মানে ওর ইরোর একটু কম হয়েছে। আর যাকে আমি 5 দিচ্ছি ও কি করছে? ওর সাথে 2 ডিফারেন্স, মানে ডিফারেন্সটা বেশি। তো ওর সাথে কি হয়েছে? ইরোরটা একটু বেশি হয়ে গেছে, এখানে সেটাই বলছে। এখন ধরো দুইটা কোশ্চেন, একজন 7 পাইছে প্রথমটায়, আরেকজন দ্বিতীয়টায় মানে ওই প্রথমটা 7 পাইছে, পরেরটা 8 পাইছে, তাহলে 7 আর 8 মিলে 15 হয়ে গেল। আমার মার্ক ছিল কত? 7 আর 8, তো সে 15 পাইছে। অ্যাকচুয়াল ভ্যালুটাও 15 ছিল, প্রেডিক্টেড ভ্যালুটাও 15 ছিল, মানে ওখানে কোনো ইরর হয়নি, ইরর ফ্রি। এখন ধরো কেউ একজন প্রথমটা পাইছে 6.5, পরেরটায় পাইছে 8 এর জায়গায় 7 পাইছে। আচ্ছা, তাহলে 6.5 আর 7 যোগ করলে কত হয়? 13.5 হয়। তার মানে প্রথমটায়ও তার অল্প ইরর ছিল, দ্বিতীয়টায়ও তার অল্প ইরর ছিল। এই জন্য ওই দুটা কোশ্চেনে সাম করার পর তার কি হয়েছে? সেক্ষেত্রে 15 থেকে যদি তুমি মাইনাস করো, সেখানে ইরর একটু কমে গেল। এবার এইদিকে এটা কিন্তু এই যে এখানে এই পয়েন্ট থেকে এখানে ইয়ে করো, ডিফারেন্স কি কম, এখান থেকে কম, এটা কিন্তু টাচ করে আছে। আবার এখান থেকে এখানে দাগ টানো, এটা আমি বোর্ডে দেখাই দেবো, এখান থেকে এখানে দাগ টানো, সেক্ষেত্রে কিন্তু ইরর ডিফারেন্সটা কম হচ্ছে। তো সবাইকে যোগ করার পর কি হলো? 15 থেকে যদি আমি টোটাল মার্কস থেকে 13.5 মাইনাস করি, তাহলে কত? 1.5 থেকে, তো ইরর ওখানে কমে গেল। এখন এখানে আসো, এখানে এসে দেখো প্রথম কোশ্চেনটায় কেউ ধরো অল্প একটু করছে, এক্স বার আর ওয়াই বার পর্যন্ত রেখে দিছে, তখন আমি তাকে 1 বা 2 মার্কস দিছি। আর কিসের মধ্যে? 7 এর মধ্যে। তাহলে এখানে তার ইরর কত? যদি 1 দিয়ে থাকি তাহলে তার ইরর হলো 6। আর সেকেন্ড কোশ্চেনটা ধরো কেউ একজন শুধুমাত্র 4টা ডায়াগ্রাম দিয়ে রেখে দিছে, 4টা যে ইয়ে ছিল, অ্যাক্টিভেশন ফাংশন ছিল, ডায়াগ্রাম দিয়ে লিখে দিছে, ডিফাইনও করেনি, ইকুয়েশনও দেয়নি, বাংলা টাংলা কিচ্ছু লেখেনি, কে কি কাজ করে বা রেঞ্জ কত। তো সেক্ষেত্রে আমি তাকে কি করছি? 4টা ফিগারের জন্য তাকে আমি 2 মার্কস দিয়ে রাখছি। তো এখন 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6। এখানেও তার ইরর কিন্তু 6, আগের বারও তার ইরর হয়ে গেছিল 6। তো দেখো ইন্ডিভিজুয়াল ইররও কিন্তু এখানে বেশি। তো এই যে ওর যখন মার্কস আসলো, ওর মার্কস কিন্তু টোটাল 1 আর 2 মিলে 3 হয়েছে। তো 15 থেকে 3 মাইনাস করলে কত হয়? 12। ওই যে ইররের যে দুইটা ডিফারেন্স, ওই দুটাকে যোগ করার পর কত হচ্ছে? 12 হচ্ছে না? তো ওর দুই ক্ষেত্রে ইররটা বেশি হয়েছে, এর জন্য সাম অফ ইররটা কি হয়েছে? বেশি হয়েছে। এই দেখো এই পয়েন্টটা টাচ করছে, এখানে ডিফারেন্সটা বেশি, এখানে ডিফারেন্সটাও বেশি, এখানে ডিফারেন্সটাও বেশি। এই ফিগারের সাথে কম্পেয়ার করলে আমরা সেটাই দেখতে পাই, ঠিক আছে? লার্জ ইরর যখন হবে তখন হচ্ছে পয়েন্টগুলো দূরে দূরে থাকবে, প্রেডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু ডিফারেন্সটা বেশি থাকে, আর এখানে পয়েন্টগুলো কম্প্রেসড বা কাছাকাছি আছে। এটা এখানে বলে দিচ্ছে ম্যাগনিটিউড, মানে হচ্ছে ভ্যালুর কথা বলছে, ঠিক আছে? সাইজের উপর ডিপেন্ড করবে। এখন এটা অঙ্কের কথা বলছে, এটা লাগবে না আমাদের। এখন এখানে আসো, এখানে এসে এই সূত্রটা জেনে রাখবা। কি বলছে? ইনফারেন্স অ্যাবাউট দা রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেলে যে স্লোপ ছিল b1, সেটা আসলে কি করতেছে? sb1, এখানে একটা নতুন সূত্র দিচ্ছে, সেটা কি? se স্কয়ার বাই n - 1 ইনটু sx স্কয়ার। তো এই সূত্রটা জেনে রাখবা, যদি বাই এনি চান্স ম্যাথ দেয় স্ট্যান্ডার্ড এরর যেটা, তো আমরা এই মানগুলো বের করে মানগুলো বসে আমরা এই আনসার বের করতে পারবো। সেক্ষেত্রে sb1, এই যে sb1 আমরা বের করতেছি, সেটা আসলে কি? ওটা কিন্তু একটা ভ্যারিয়েন্স, এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড এরর তার লিস্ট স্কয়ার স্লোপ, মানে তোমার যে স্ট্যান্ডার্ড এরর হচ্ছে সেটা আসলে কেমন হচ্ছে তুমি অনুমান করতেছো, এটা ঠিক আছে? রিলেট করতেছো যে আসলে কতটা এরর হলো বা কেমন এরর হলো, বেশি হলো নাকি কম হলো। আর যদি বেশি হয়ে থাকে সেই বেশির মানটা কত। এখানে দেখো এক্সেল আউটপুট দেখাচ্ছে, এটা আমাদের লাগবে না, আমরা খাতায় করব। এখন দেখো ইনফারেন্স অ্যাবাউট দা স্লোপ। আচ্ছা, স্লোপে যে ইনফারেন্স হয় সেটা মানে ডিটেক্ট করার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে কি? টি টেস্ট। ওই টেস্টটাকে বলা হচ্ছে টি টেস্ট। টি টেস্ট পরে পপুলেশন। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি ম্যাম, শোনা যাইতেছে। আচ্ছা, ধন্যবাদ। এখন দেখো, টি টেস্ট ফর পপুলেশন স্লোপ। ও একটা র্যান্ডম স্লপের কথা বলছে পপুলেশনের জন্য। সেই ক্ষেত্রে টি টেস্টে কিভাবে কাজ করবে? টি টেস্টে অ্যাকচুয়ালি কাজ করে যে আমরা যে এক্স আর ওয়াই ভ্যারিয়েবল দিছি, আমি যে স্ট্রেট লাইনটা বের করছিলাম, কিসের বেসিসে বের করছিলাম, ওদের সম্পর্কটা কেমন সেটা দেখার জন্য বের করছিলাম। এখানে সেটাই বলছে যে লিনিয়ার রিলেশনশিপ থাকবে দুটা ভ্যারিয়েবলের মধ্যে, সেটাই বলছে এখানে। টি টেস্টটা তোমার দুটা ভ্যারিয়েবলের মধ্যে লিনিয়ার রিগ্রেশনটা বের করে। আচ্ছা, এখন আসো নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল মানে আমরা সবাই জানি যে জিরো কিন্তু ইউজ করার জন্য উপযোগী, জিনিসটা খালি আছে কিন্তু ইউজ করার জন্য উপযোগী, গার্বেজ ভ্যালু না। এখন কি বলছো? অল্টারনেটিভ হাইপোথিসিস। এটার অল্টারনেটিভ হিসেবে তুমি কি ইউজ করবে? হাইপোথিসিস মানে হচ্ছে সবার স্বীকৃত, সর্বজন স্বীকৃত একটা মতবাদ, যার কোনো প্রুফ তুমি বের করতে পারবে না, প্রুফ নাই। তো এইখানে এইচ জিরো কখন বলছে? যখন বিটা ওয়ান এর ভ্যালু জিরো। বিটা ওয়ান এর ভ্যালু জিরো মানে কি বোঝাচ্ছে? যে নো লিনিয়ার রিলেশনশিপ, মানে দুইটা যে ভ্যারিয়েবল আছে তাদের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ নেই। হতে পারে কোনো রিলেশনশিপ নেই, কোনো ধরনের রিলেশনশিপ নেই। আবার এমনও হতে পারে যে ওদের মাঝে কি আছে? নন লিনিয়ার রিলেশনশিপ আছে। নন লিনিয়ার রিলেশনশিপ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? লিনিয়ার ইউজ করবো না, লজিস্টিক রিগ্রেশন ইউজ করবো। এইটাই ওরা বোঝায়। আচ্ছা, এরপর কি বলছে? এইচ ওয়ান কখন হবে? যখন বিটা ওয়ান ইকুয়াল টু জিরো না, মানে তার মধ্যে একটা লিনিয়ার, মানে লিনিয়ার রিলেশনশিপ আছে, একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, সেটা অল্প হতে পারে, বেশি হতে পারে। এখন দেখো, আন্ডার এইচ জিরো মানে কি? যখন কোনো লিনিয়ার রিলেশনশিপ নেই, তখন সিনারিওটা কেমন হবে? এই যে টেস্টের সিনারিওটা তখন হবে এরকম, টি ইকুয়াল টু বি অন। বি অন মানে হচ্ছে স্লপ এম, আর মাইনাস বিটা অন তো এখানে জিরো আছে, বাই এস বি অন। ওই যে স্ট্যান্ডার্ড ইররের যে লিস্ট স্কোয়ার আছে ওইটার এস্টিমেশন এখানে দিতে বলছে। তো এটা তুমি বসানোর পর অলমোস্ট নাম্বারটা যে এরকম আসবে। পাশে এখানে ইয়ে দিয়ে দিছে, ডেসক্রাইব করে দিছে যে কোনটা কিসের জন্য ইউজ করলো। এখন দেখো, ইনফারেন্স অ্যাবাউট দ্য স্লপ। স্লপের জন্য আবার এই যে ডাটাগুলো দিয়ে ওরা আবার ইকুয়েশন বের করছে, সেটাই এখানে বলছে যে আমার যে স্কোয়ার যে ফিট আছে, ফ্ল্যাটের যে সাইজ আছে, তার সাথে আমার হাউসের কোনো রিলেশন আছে কিনা। আমরা যখন প্রবলেমটা সলভ করছি তখন আমরা দেখছি যে লিনিয়ার রিলেশনশিপ আছে। খাতায় যখন ক্যালকুলেট করছি, আমার এক্সেল এখানে দরকার নেই, সেখানেই আমরা দেখছি যে রিলেশন আছে। ওইটাই এখানে বলছি যে আছে কিনা। এখন আসো, এখানে ওরা ইয়ে করছে, এক্সেল থেকে সলভ করছে। সলভ করার পর দেখো বি ওয়ানটা আমরা জানি, ইকুয়েশন থেকে পাইছি, বসাইছে, জিরো বসাইছে। আর যে এস বি ওয়ান কোশ্চেনে দেওয়া থাকলে ভালো, না যদি দেওয়া থাকে ওই যে একটু আগে যে সূত্রটা দেখছিলাম, এই যে যদি দেওয়া থাকে তো ভালো, দেওয়া না থাকলে এই ডাটাগুলো কিছু একটা দেওয়া থাকবে, এই ডাটা বা এই ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বের করে নিতে হবে। টির ভ্যালু বের করছে, টির একটা ভ্যালু আসছে। তো টি টেস্ট থেকে আমরা কি জানতে পারছি? যে রিলেশন তাদের মধ্যে আছে কিনা। হ্যাঁ আছে, তবে পরিমাণটা হলো এই। এখন এখানে বলছে কি, ধরো আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, আমার তো একটা বাজেট থাকবে যে হ্যাঁ 16 থেকে 18 লাখ হলে আমি কিনতে পারবো। তো 18 লাখের উপর যদি হয়, যত ভালো ফ্ল্যাটই হোক না কেন, আমার যতই পছন্দ হোক, আমি কিনতে পারবো না, আমার কাছে টাকা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, যদি কেউ একজন আমাকে বললো, কি ব্রোকার আমাকে বললো ওর কাছে ধরো এখন ভালোবাসা নেই, তো ও তো হচ্ছে তোমার কিছু একটা যদি আমাকে ব্যবস্থা করে দিতে পারে, একটা যদি সেল করে দিতে পারে, সেক্ষেত্রে ওর কিছু কমিশন হবে। ওই কমিশনের লোভে ও কি করে, ওই কম দামি বাসাটা ধরো আমাকে বেচাই দিতে যাচ্ছে আমার কাছে। তো সেক্ষেত্রে ও আমাকে পাম্পটি দিবে যে এটা তো টাইলস করা নেই, তো কি হয়েছে, একটু সাইজের ছোট, আপনি তো একা মানুষ, সমস্যা নেই, আপনি একা এখানে মানে শান্তিতে থাকতে পারবেন, বড় ফ্ল্যাটে কি করবেন, শুধু শুধু জায়গা ওয়েস্ট, এইসব পাম্পটি সে আমাকে মারতে থাকবে। সেক্ষেত্রে সে আমাকে ধরো 6 লাখ বা 5 লাখ টাকার একটা ফ্ল্যাট দেখালো, এই যে 6 লাখ বা 5 লাখ টাকা যে রেঞ্জ, এটা হলো এটা। তো এটা আমি রিজেক্ট করবো, আমি বলবো কি যে না, আমি ফ্ল্যাটটা আমি ফ্ল্যাটটা সে আমার কাছে কি করতে চাচ্ছে, বেচে দিতে চাচ্ছে তার কমিশনের লোভে। এটা আমি কি করবো, লং টার্ম যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এই বাসায় তো আমি 1 বছর বা 2 বছর থাকবো না, আমি সারা জীবন ধরে এই বাসায় আমি যতদিন বাঁচবো থাকতে চাই, বা আমার পরবর্তী প্রজন্ম থাকতে চাই, সেক্ষেত্রে আমি যদি লং টার্মে চিন্তা করি, সেক্ষেত্রে এই ছোট বাসাটাকে আমার দামের মধ্যে কম হলেও আমি এটাকে রিজেক্ট করে দিব। ঠিক আছে, বাসাটাকে আমি রিজেক্ট করে দিব।
আর এই ক্ষেত্রে এই যে অংশটা আছে আমার যে বাজেট, ওর মধ্যেই আমি শুধুমাত্র বাসা নেওয়ার চেষ্টা করব, আর পরে যারা আছে এগুলাকে আমি রিজেক্ট করে দেব। এর বেশি যেটা হবে সেটাও তো আমাকে বাধ্য হয়ে রিজেক্ট করতে হবে। এখন এখানে বলছে যে ডিসিশন দেখাচ্ছে যে হ্যাঁ রিজেক্ট করছে, আর এখানে সাফিসিয়েন্ট এভিডেন্স মানে আমার কাছে তোমার মানে কিছু যৌক্তিক কারণ আছে বেশি দাম বা কম দাম এটাকে রিজেক্ট করার জন্য। এখন আসো এই যে এই জিনিসগুলো আমরা ক্লাসে দেখবো ম্যাথ করার পর। ম্যাথ না করে এটা দেখে কোনো লাভ নেই। ইন্টারভাল এখানে একটা রেঞ্জ দেখাইছে, রেঞ্জটা মনে রাখতে পারো বা এনি চান্স যদি লাগে, লাগার কথা না, পসিবিলিটি কম, বাট মনে রাখতে পারো। এগুলো আমরা মিশে দেখবো, বোর্ডে দেখবো। এখন বলছে টি টেস্টের সিগনিফিকেন্স, টি টেস্টটা যে করব কেন করব তাতে কিছু কারণ থাকা লাগবে। দেখো এখানে সূত্র দিচ্ছে একটা এম এস আর এম এস সি, তো এখানে কে নিউমারেটর এন্ড n মাইনাস কে মাইনাস ওয়ান, তো এখানে দেখো ওদের দুজনের পরিচয় দিচ্ছে। কে তো একটা পরিচয় আছে, কে হলো আমাদের এতদিন নাম্বার অফ পয়েন্ট ছিল, n n দিয়ে বোঝাইছিলাম, এখানে কে দিয়ে বোঝাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতগুলো আছে। আমি যে মডেলটা বানাচ্ছি সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতগুলো আছে সেটা হলো কে। তো এখানে আবার এক্সেলে জিনিসপত্র দেখাচ্ছে, আমরা এগুলা খাতায় করব। এই যে ম্যাথটা এখানে করছি। আচ্ছা, গ্রাফিক্যাল অ্যানালাইসিস, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এই স্লাইডটা জেনে রাখতে হবে, নাহলে ম্যাথ শেষে তুমি ডিসিশন আসতে পারবে না। বলতেছে লিনিয়ার রিগ্রেশন মডেল যে তুমি বানাইছো সেখানে মিনিমাইজিং দ্য সাম অফ স্কোয়ার্ড ইরর, মানে তোমাকে বলতে তুমি এমন একটা মডেল বানাবো যেখানে ইররটাকে তোমার মিনিমাইজ করার মানে গোল থাকতে হবে, তোমার গোল থাকবে ইররটাকে মিনিমাইজ করা, মানে ইরর সবচেয়ে কম। ইরর ফ্রি তো তুমি বানাইতে পারবে না, তবে ইরর বানাইতে হবে সেখানে একদম কম, লিস্ট একদম কম থাকতে হবে, যত কম হবে তত ভালো, যত কম ইরর থাকবে তত ভালো। এরপর বলতেছে ইফ আউটলায়ার্স এক্সিস্ট, আউটলায়ার কি জিনিস, বাউন্ডারি না, বাউন্ডারির কথা বলতেছে, যদি আউটলায়ার থাকে সেখানে পটেনশিয়ালি লার্জ স্কোয়ার্ড ভ্যালু মেবি হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স। এখন দেখো আমি যদি তোমাকে বলে দিই, কোশ্চেনে যদি সেদিন বলে দিতাম যে তোমার কিন্তু যে ম্যাথটা তুমি করতেছো এটা এক পেজের বেশি যাওয়া যাবে না, এক পেজের মধ্যে তোমাকে শেষ করতে হবে, এটা যদি আমি বলে দিতাম যে এক পাতার মধ্যে এটা শেষ করতে হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু মাথায় একটা এক্সট্রা চাপ থাকতো যে হ্যাঁ ম্যাথটা কিন্তু এ পাশ দিয়ে করি, এ পাশে আবার দাগ দিয়ে করি, এ পাশে আবার দাগ দিয়ে করি, তাই না? তোমার একটা ইনফ্লুয়েন্স মাথার মধ্যে একটা চিন্তা থাকতো। ওইটার কথা বলছে যে যদি কোনো বাউন্ডারি বা কন্ডিশন মানে স্ট্রং কন্ডিশন বলে দেওয়া থাকে বাউন্ডারি বেসিসে, সেক্ষেত্রে তোমার ওইটা তোমার কাছে একটা স্ট্রং ইনফ্লুয়েন্স করে, তোমার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ঢুকাই দেয়। তো যে তুমি যে রিগ্রেশন লাইন বের করবা সেটার জন্য একটা স্ট্রং ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। বাট আমি কিন্তু তোমাকে বলে দিই যে তোমাকে এই পেজের মধ্যে শেষ করতে হবে, সেক্ষেত্রে তুমি তোমার মানে ইচ্ছা মতো মাথায় কোনো চিন্তা নেই, তোমার খালি চিন্তা আছে যে হ্যাঁ ম্যাথটা আমি সলভ করে গেছো। আর যদি আমি বলতাম এই পেজের মধ্যে শেষ করতে হবে সেক্ষেত্রে তোমার মাথায় একটু চিন্তা থাকতো। এখন দেখো বি শিওর টু Be sure to examine your data graphically for outliers at extreme point। আচ্ছা, এক্সট্রিম পয়েন্ট মানে হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, যেমন যেটা তোমাকে খেয়াল করতে হবে, যেমন আমি কোশ্চেনের লাস্টে ভিজুয়ালাইজ ইট বলে দিছিলাম, মানে তুমি যে ম্যাথটা করছো ওই ম্যাথটাকেই আবার তোমার কি করতে হবে, এই যে তোমাদের বন্ধু মেসেজ দিচ্ছে রাতে জব করি তো তাই এই সময় অনলাইনে থাকতে পারি না, এখন বলো কি করা যায়, ওর অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে বলতেছে। এভাবে করে আমাকে বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় আমাকে ইনবক্স করতে থাকে। আমি গ্রুপে অনুগ্রহ বললাম না অ্যাটেন্ডেন্সের কথা বলতে, আমি গ্রুপে জিনিসটা ক্লিয়ার করে দিছি কুইজের, এরপরেও আমাকে মানুষ ইনবক্সে নক করে, কুইজ এই কারণে দিতে পারিনি সেই কারণে দিতে পারিনি, এক্সট্রা কুইজ নেন। যাই হোক কথা সেটা না, আমি হলো কোশ্চেনে কিন্তু ভিজুয়ালাইজ একটা ওয়ার্ড আমি তোমাকে ভালোভাবে বলে দিছিলাম, এইটা হলো এক্সট্রিম পয়েন্ট হিসেবে কাজ করছে। তুমি ম্যাথটা সলভ করছো সেই সাথে তুমি এটাও খেয়াল রাখছো যে হ্যাঁ আমাকে ম্যাথটা ভিজুয়ালাইজ করে বা গ্রাফে ম্যামকে দেখাইতে হবে আনসারটা, ঠিক আছে? এরকম যদি এক্সট্রিম পয়েন্ট থাকে সেটা কথা বলছে। এখন আসো ডিসাইড বেসড অন ইওর মডেল এন্ড লজিক ওয়েদার দ্য এক্সট্রিম পয়েন্ট শুড বি রিমেইন অর রিমুভ। হ্যাঁ, এখন তোমাকে বলছি যে তোমার এক্সট্রিম পয়েন্টটা কি আছে, যদি থাকে তাহলে ভিজুয়ালাইজ করতে হবে, আর যদি আমি কোশ্চেনের লাস্টে ভিজুয়ালাইজেশন যে পার্টটা আছে ভিজুয়ালাইজ করার কথা যদি তোমাকে বলে না দিতাম সেক্ষেত্রে কি হতো, আমার ওই ইকুয়েশন পর্যন্ত ফুল মার্কসে দিতে হতো, তুমি ইকুয়েশন করেই রেখে দিতে। এক দুজন আছে একটু জ্ঞানী ওরা অবশ্য ওটা একটু দিত,
কিন্তু ম্যাক্সিমামে আঁকতো না, এটার কথা এখানে বলে দিছে। পরের লাইনে জাস্ট সামারি দিছে, এটা ইয়ে করার কিছু নেই। তো আমাদের এটা শেষ। এই স্লাইডের উপর বেস করে একটা ছোট্ট ম্যাথ আছে, সেটা আমরা সানডে শিখবো, সেই সাথে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটাও শিখবো। সবাই ক্যালকুলেটর নিয়ে আসবা সানডে। আচ্ছা, আর এখন চ্যাট বক্সে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর তোমার এই বন্ধুর জন্য কি করা যায় সেটা বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স অল দিয়ে